গণভোট নিয়ে বেঁধে দেওয়ার সময়ে রাজনৈতিক দলের ঐক্য হয়নি, বেড়েছে দূরত্ব। উপদেষ্টা পরিষদের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। নানা সংকটের গল্প সাজিয়ে বিপন্ন করা হচ্ছে গণতন্ত্র। দাবি আদায়ের নামে রাজপথে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না, মন্তব্য বিএনপি নেতাদের। বিএনপি ছাড়া সব দলকে নিয়ে বৃহত্তর নির্বাচনী সমঝোতার চেষ্টায় জামায়াত সংস্কার নিয়ে জনমত স্পষ্ট করতে আগেই গণভোট চায় দলটি। জাতীয় নির্বাচনে ৬৭% কেন্দ্র ঝুঁকিপূর্ণ। রেড, ইয়েলো, গ্রিন জোন ভাগ করে সশস্ত্র আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন হবে, জানালেন সিইসি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচিতে কোনো শঙ্কা দেখেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। বললেন, অর্ধেক সেনা প্রত্যাহারের খবর অসত্য। এবং লাঠিচার্জ করে বিসিএস পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ। ৩ দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। কবে গণভোট, এমন প্রশ্নে সরকারের বেঁধে দেয়া 7 দিনে ঐক্য ফেরেনি রাজনৈতিক দলগুলোর মধ্যে। উল্টো প্রকট হয়েছে মতপার্থক্য। বড় দলগুলোর মাঝে সমঝোতার সম্ভাবনা যখন ক্ষীণ, তখন ডিবিসি নিউজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণভোট ইস্যুতে উপদেষ্টা পরিষদের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। তবে জনগুরুত্বপূর্ণ বিষয়টিতে বল যখন সরকারের কোর্টে, তখন বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের বিষয়ে তাড়াহুড়া করা হবে ভুল সিদ্ধান্ত। রক্তস্নাত গণ অভ্যুত্থানে ২৪-এর ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। নতুন বন্দোবস্ত রচনায় ঐকমত্য কমিশনের সঙ্গে সুদীর্ঘ আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। রচিত হয় জুলাই জাতীয় সনদ। তবে সেই সনদের স্বচ্ছতা নিয়ে যেমন প্রশ্ন আছে, ঠিক তেমনি বিতর্ক আছে গণভোটের মাধ্যমে কবে কিভাবে তা সংবিধানে আত্মীকরণ করা হবে। গণভোট প্রশ্নে বড় দলগুলোর মাঝে মতপার্থক্য প্রকট আকার ধারণ করে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন। তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না, পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে? সনদটার এই যে অর্ডার, সেই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। এমন পরিস্থিতিতে গত সোমবার রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে 1 সপ্তাহ সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। আর সমঝোতার উদ্যোগ হিসেবে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ 9টি দল বৈঠক করে। তবে বেশি দূর এগোতে পারেনি সেই উদ্যোগ। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে, সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। এরপর জামায়াতের সিনিয়র নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন, কিন্তু জামায়াতের সেই আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করে বিএনপি। দলটি বলেছে, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিলে রাজি আছে তারা। এরই মাঝে বেঁধে দেয়া সেই 7 দিন শেষ হচ্ছে আগামীকাল। সমঝোতার সম্ভাবনা যখন ক্ষীণ, তখন সরকারের ভাবনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা তো উপদেষ্টা পরিষদ এটা ডিসিশন নেবেন, এটা তাদের এখতিয়ার। ওনারা যেটা ডিসিশন নেয় সেটার উপরে আমরা বুঝবো। ও একটা দিন 24 ঘন্টা, অনেক সময় অনেক ধরনের ডেভেলপমেন্ট হতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো আরও সময় চেতে পারেন, আমরা তো জানি না। যেই হোক, আমরা যে কোনো বিষয়ের জন্যই এই গভর্নমেন্ট প্রস্তুত। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আকাঙ্ক্ষার যৌক্তিকতা নেই বলে মত দেন এই আইন বিশেষজ্ঞ। ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে এবং একই দিনে গণভোট হবে। এই ব্যাপারে যারা বিরোধিতা করবে বা বাধা সৃষ্টি করবে, আমি মনে করি তারা দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচন না হয় তার জন্য তারা নানান ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত থাকছে। গুরুত্বপূর্ণ একাধিক সাংবিধানিক ইস্যুতে নতুন সব প্রস্তাবনার বিষয়ে জনগণের বোধগম্যতা কতটুকু, সেই বিষয়টি ভাবা প্রয়োজন বলে মত দেন এই সংবিধান বিশেষজ্ঞ। আমাদেরই এটা অনেকেরই পড়ে বুঝে কষ্ট হবে, অতএব এইটার উপরে ভোটাভুটি করা বা গণভোট বা যেটাই বলেন, এটা হলো সম্পূর্ণ অবাস্তব। দুনিয়ায় কখনো
30 পৃষ্ঠা দলিলের উপরে গণভোট হয়েছে বলে আমি শুনি নাই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য ফিরবে এমন প্রত্যাশাও জানান ডক্টর শাহদিন মালিক। এই পথে আগালে গণতন্ত্র সবচেয়ে সুদৃঢ় হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। যত সংকট দেখানো হচ্ছে সবই তৈরি করা। দেশের মানুষ এত কিছু বোঝে না, তারা ভোট দিয়ে শান্তিতে থাকতে চায়, এমনটা বলছেন বিএনপি নেতারা। শুধু নির্বাচন বা ভোট গণতন্ত্র নয়, এর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ঠিকমতো কাজ করতে হবে। আর দাবি আদায়ের নামে রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না বলেও মন্তব্য করেন তারা। দুপুরে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তৃতায় তিনি বলেন, দেশের গণতন্ত্র এখনো বিপন্ন, তাই এর পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ব্যাপারটা হচ্ছে দেখলেন যে সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করব, এমপিকে দিয়ে আমি আমার এলাকার এগুলোর উন্নয়ন করব, তাই না? এদিকে রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, তার দল ক্ষমতায় গেলে কি করা হবে, কতদিনের মধ্যে করা হবে, সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার গঠনের পরে বাংলাদেশে যেটা হয়, কয়েক মাস না বছর চলে যায় যে কি কাজ করব, কিভাবে করব। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলেছি, প্রায় শেষের দিকে, যাতে সরকার যদি গঠন করার সুযোগ দেয় আল্লাহ, তাহলে আমরা প্রথম দিন থেকে আমাদের সিদ্ধান্তগুলো একটার পর একটা দিতে থাকি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে IMF এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপা জর্জিও। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ। বিএনপি ছাড়া সব দলকে নিয়ে বড় একটি সমঝোতা করতে চায় জামায়াতে ইসলামী। সেক্ষেত্রে জোট নয়, হবে আসন সমঝোতা। সব দলের পক্ষে প্রার্থী হবে একজন। ডিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার নিয়ে জনগণের মতামত স্পষ্ট করতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট প্রয়োজন। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করাই দলের প্রধান কাজ বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। বিগত 15 বছরে শীর্ষ নেতাদের ফাঁসি, নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতন মামলার চাপে থাকা দলটি হয়তো ভাবেনি এভাবে প্রকাশ্যে রাজনীতিতে ফিরবে। অভ্যুত্থানের পর বাধাহীন ও রাজনৈতিক প্রাণ ফিরে পেয়েছে জামায়াত। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে বাধাহীন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে দলের নীতি নির্ধারকরা। সভা সমাবেশ সহ জনগণের কাছে ইতিবাচক বার্তাও পৌঁছে দিচ্ছেন তারা। নেতাকর্মীদের মধ্যে ফিরছে স্বস্তি। হাজার বাধার মধ্যেও কখনো বন্ধ থাকেনি দলের কার্যক্রম, বলেন নায়েবে আমির। যেহেতু আগে থেকে জানা ছিল এটা হইতে পারে, সেজন্য কোনোটাই আমাদেরকে ঘাবড়িয়ে দেয় নাই বা আমাদের কাছে নতুন কোনো কিছু হঠাৎ এসে গেছে এরকম নার্ভাসনেস আমাদের তৈরি হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। বিএনপি বাদে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার প্রক্রিয়া চালাচ্ছে দলটি। আমরা চাচ্ছি যে বিএনপির বাইরে যত দল আছে সবগুলোকে নিয়ে সম্ভব হলে একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং মঞ্চ বা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আমরা তো জোট করব না বলেছি, এটা কোনো জোট হবে না, এটা নির্বাচনী সমঝোতা হবে, ঠিক আছে, এবং সিটের ভিত্তিতে সেই সমঝোতা হবে। ক্ষমতায় আসলে শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠনের পরিকল্পনা আছে কিনা, থাকলেও নারীর অধিকার খর্ব হবে কিনা, এমন প্রশ্নের উত্তর দেন তিনি। কোনো নারী বা পুরুষের উপরে কোনো ড্রেসকে চাপিয়ে দেওয়া হবে না। যেটা বলে আমরা আসলে নারীকে বোরকা পরতে বাধ্য করবো, এটা একেবারে একটা মিথ্যা প্রোপাগান্ডা। ক্ষমতায় আসলে সকল দুর্নীতির বিলুপ্তি সহ বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চায় দলটি। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের আলাপ ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, সংস্কারে বাধা তৈরি হলে সরকারের এক্সিট পয়েন্ট কি হবে এবং নির্বাচন কিভাবে হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হবে। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, সরকার যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে তা ভুলতে বসেছে। সংস্কারের বিষয়ে সরকারের গাফিলতি দেখা গেলে ম্যান্ডেট থেকে বিচ্যুতি হওয়ার প্রমাণ পাওয়া যাবে। গেল 15 বছর ব্যাংক ও শেয়ার থেকে জনগণের টাকা লুট করা হয়েছে, যার 90 পাহারাদার বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সংস্কার করতে না পারলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি, ঐকমত্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্ত অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে সংকটের জায়গা তৈরি হয়েছে সেই সংকট নিরসন করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা তৈরি করে দিন। আমাদের সরকারি যে রাষ্ট্রীয় যে টাকাগুলো আছে সেগুলো গত 15 বছরে লুটেরেরা ব্যাংকের মাধ্যমে, শেয়ার মার্কেটের মাধ্যমে এমন কোনো মানুষ ছিল না যার পকেটের টাকা কাটা হয় নাই। আর এই সকল টাকাগুলা বিভিন্ন বাড়িদারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে, আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি। জাতীয় নির্বাচনের 67% কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসির অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন। এতে তিনি আরও বলেন, রেড, ইয়েলো ও গ্রিন জোন ভাগ করে সশস্ত্র আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটা মাইলফলক। আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা এই প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে এবং তাদের যে আগ্রহ, এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আপনার ভোট, আপনার শক্তি, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরকেও ভোট প্রদানে উৎসাহিত করুন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা জানান। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আরও জানান, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত আছে। কোনো দলে যোগ দেবেন কিনা তা নিয়ে এখনও কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি বলে জানান তিনি। ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে বলেন, দুইবার যেহেতু ভোট দিতে পারেননি, আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা, সে কারণেই ঢাকা 10-এর ভোটার হওয়া। বিকেলে গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে আসলে এসব কথা জানান আসিফ মাহমুদ। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করব এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, সেনাবাহিনীর 50% সদস্য তুলে নেয়ার খবর সত্য নয়। সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে কোনো ধরনের না, কোনো আশঙ্কা নেই। রাজনীতিতে যাই হোক, 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে প্রসিকিউশনে কোনো উদ্বেগ নেই, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা প্রদান করেছিলেন, তারই ফলশ্রুতিতে 5 তারিখে চাংখারপুর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী গুলিবর্ষণ করে এবং 6 জন ছাত্র জনতা সেখানে নিহত হয়। আজকে পর্যন্ত এই মামলায় 24 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই মাসের 12 তারিখে পরবর্তী সাক্ষী উপস্থাপনের জন্য দিন নির্ধারণ হয়েছে। লাঠিচার্জ করে 47তম BCS এর লিখিত পরীক্ষার্থীদের PSC কার্যালয়ের সামনে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে 3 দফা দাবি আদায় ও লাঠিপেটার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির পাশাপাশি ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এদিকে শিক্ষকদের 9 সদস্যের প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক চলছে।
রবিবার সকাল থেকে সরকারি কর্ম কমিশন কার্যালয়ের সামনে জড়ো হন ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা। চলে বিক্ষোভ। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কয়েকবার সরে যেতে বলা হলেও তা না শোনায় শুরু হয় লাঠিচার্জ, ব্যবহার করা হয় জলকামান। এতে আহত হন বেশ কয়েকজন পরীক্ষার্থী। পরে পিএসসির সামনে থেকে সরে যান আন্দোলনকারীরা। তবে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের যারা ৪৭-এর যাতে আরও যারা ক্যান্ডিডেট এই প্রথমবার চান্স পেয়ে তাদের সকলকে একটা গণ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। এদিকে ১০ম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারেও চলছে অবস্থান কর্মসূচি। আমাদের ভাই বোনেরা যারা হসপিটালে কাতরাচ্ছে ওনাদেরকে রেখে আমরা কোনো অবস্থাতেই ক্লাসে ফিরে যাব না। আমাদের 10 দফার দাবি মেনে নিয়ে আমাদের যদি প্রজ্ঞাপন দেওয়া হয় আমরা ক্লাসে ফিরে যাব। আর যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা নিঃশর্ত মুক্তি চাই। প্রাথমিক ও গণশিক্ষা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। যারা হামলা চালিয়েছে, অন্যায়ভাবে টিয়ার শেল নিক্ষেপ করেছে, সান গ্রেনেড মেরেছে, জলকামান মেরেছে, এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি ইতিমধ্যে। এছাড়া ৫ দফা দাবিতে সোচ্চার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। দেশের সব অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত করা প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ১০৬, সাতক্ষীরা ৩-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন বিএনপির মনোনীত প্রার্থী। জানবো তার কাছ থেকে আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন এবং কি কতটা প্রস্তুতি তারা আছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু এই সাতক্ষীরা ৩ আসনে আপনি দল আপনাকে বেছে নিয়েছে, ধানের শীষ দিয়েছে, আসলে কতটা মানুষের সাড়া পাচ্ছেন কিংবা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা এই আসন নিয়ে? আলহামদুলিল্লাহ, আমি যেটুকু সময় আমি যখনই জানতে পেরেছি যে মনোনয়ন আমাকে দেয়া হয়েছে, ঠিক সেই সময় আমি একটা মসজিদে নামাজ পড়তেছিলাম এই আসনের আশাশুনি উপজেলার শেষ প্রান্তে খুরিয়াটি মসজিদে। তখনই আমি খবরটা পেলাম, কানে কানে একজন বলল যে মহাসচিব মহোদয় এই 1 মিনিট হলো আপনার নাম ঘোষণা দিয়েছে। তখন আমি নামাজে লুটায় পড়লাম। অনেক সময় আমি আপনার শুকরানা নামাজ পড়লাম, পড়ার পরে আমি নির্বাচনী পরিচালনা শুরু করলাম ইনশাল্লাহ। এখনও পর্যন্ত সেইভাবে মাঠে আছি, সকাল বিকাল সন্ধ্যা রাত্রে অবিরাম কাজ করতেছি। ইনশাল্লাহ তাআলা আমাকে কেন জানি মনে হচ্ছে 2001 সালের 1 অক্টোবরে যে আমি বিপুল ভোটের ব্যবধানে জিতেছিলাম, 42,000 ভোটের ব্যবধানে, তার চেয়ে অনেক বেশি ব্যবধানে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। জামাত বলছে যে এখানে তাদের ভোট ব্যাংক বেশি, সেটা আসলে কেউ উত্তর দিচ্ছি। কওমি লাইনের যত মাদ্রাসা আছে, হেফজোখানা আছে, সেসব জায়গায় আমি যে দেখছি তারা জামাতকে পছন্দ করে না। আলিয়া মাদ্রাসার ছাত্র বলে তাদের চলাফেরা, তাদের সব কিছুকে তারা ভাবে যে এইটার সাথে আসলে সুন্নতের অনেক পার্থক্য আছে। সেই জন্যই তারা নামাজের পরপরই আমাকে নিয়ে বসে, মুসল্লিরা এবং ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব এবং কওমি লাইনের যে আলেমরা থাকে, তারা বলে যে আপনাকে আমরা পছন্দ করে ফেলেছি, আমাদের পার্টির ভোট, কওমি লাইনের পার্টির ভোটটা জামাত ইসলাম পাবে না, তাবলিগের ভোট, কওমি লাইনের ভোট, মাদ্রাসার ভোট, হাফজখানার ভোট সব আপনি পাবেন ইনশাল্লাহ। আরেকটি প্রশ্ন রাখতে চাই যে কি ধরনের প্রতিশ্রুতি আপনি দিতে চান এই আসনের মানুষদের জন্য? আমি নির্বাচিত হওয়ার পরে পার্লামেন্টে বারবার অনুরোধ করে আমার দলের প্রধান যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, তার কাছে আমি প্রস্তাব দেবো। আপনি কলোনার মিটিংয়ে বলেছিলেন যে আমার এই কোস্টাল এলাকার সবচেয়ে অবহেলিত এলাকায় যে বন্যায় সবার আগে বুড়ে যায় এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাদের কৃষি শস্য নষ্ট হয়ে যায়, সেখানে আপনি পৃথিবীর উন্নত মানের বাঁধ ভেটির সৃষ্টি করে দেবেন এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। এই অঞ্চলে সবার আগে আম পাকে, সে আমকে উন্নত মানের প্রসেসিং করে সে আমের প্রসেসের বিভিন্ন উৎপাদনকে আপনি এক্সপোর্ট করানোর ব্যবস্থা করে দিয়ে এই অঞ্চলে কিছু ফ্যাক্টরির ব্যবস্থা করে দেবেন যাতে কর্মসংস্থান হয়। কলোরার মিটিংয়ে আপনি বলেছিলেন এবং আপনি বলেছিলেন যে এই যারা এইখানে চিংড়ি উৎপাদন করে তাদের
কৃষককেও এরকম ওই কাজের সাথে সম্পৃক্ত করে উন্নত মানের ব্যবস্থা করে আপনি তাদের কর্মসংস্থান করবেন। এবং উনি আরও বলেছিলেন যে আমাদের এই অঞ্চলে কিছু টালি তৈরি হয় কলোরাতে, যেটা অনেক বেশি মানুষের কাছে প্রিয়, সেটাকে আরও সম্প্রসারণ টোটাল সাতক্ষীরাব্যাপী উনি করার ব্যবস্থা করে দিয়ে সেখানে কর্মসংস্থান করে সারা পৃথিবীতে ওই টালির উনি সরবরাহ করবেন। সময় একেবারে সংক্ষিপ্ত, শেষ প্রশ্ন রাখতে চাই, সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি ধানের শীষকে বেছে নেবে কিনা এই আসন থেকে? একেবারে ছোট্ট করে উত্তর দেবেন। ছোট্ট করে উত্তর দেবো এই জন্যে যে আমার 5 বছরে আমি সনাতন ধর্মী মানুষদের এত নিকটতম ছিলাম। প্রশাসনিকভাবে আমার সময় তারা সবচেয়ে বেশি তারা খুব নির্বিঘ্নে ঘুমাইছে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছিল এবং ভেবেছিল যে আমরা মায়ের কোলে আসি। 1, 2 নম্বর হলো যে আমার নির্বাচনী এলাকার তৎকালীন যতগুলো মন্দির ছিল ওই মন্দিরগুলো তো এমন কোনো মন্দির নেই। আমি একাধিকবার ত্রাণ মন্ত্রণালয় থেকে চাউল টন টন এনে দিয়া এবং ঢেউটিন এনে দিয়ে তাদের সংস্কার করে দিয়েছিলাম। শুধু তাই না, প্রত্যেক দুর্গা পূজার সময় আমি 27.5 মণ করে চাল প্রত্যেকটা আপনার দুর্গা পূজার সময় প্রত্যেকটা দুর্গা মণ্ডপে আমি দিয়েছি। ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে সাতক্ষীরা 4 আসন এবং বরগুনা 1 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন প্রার্থী যারা আছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শীতকালীন সবজিতে ভরপুর পঞ্চগড়ের হাট বাজার। পাওয়া যাচ্ছে লাউ, শিম, বেগুন, ফুলকপি সহ নানা সবজি। জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। তবে সার, কীটনাশক, শ্রমিকের মজুরি দিয়ে সবজিতে ভালো দাম না পাওয়ায় হতাশ চাষি। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা জানান দিতে শীতকালীন সবজিতে ভরে উঠেছে জেলার হাটবাজারগুলো। প্রতিদিনই উৎপাদিত সবজি নিয়ে ভোরের আলো ফুটতেই আড়তে হাজির হচ্ছে কৃষক। লাউ, শিম, করলা, বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, আলু সহ নানা সবজিতে সয়লাভ হাটবাজার। জেলার আড়তগুলোতে প্রতি কেজি আলু 10 থেকে 15 টাকা, করলা 10 টাকা, বেগুন প্রকারভেদে 20 থেকে 30 টাকা, শিম 30 থেকে 35 টাকা, মূলা 10 থেকে 15 টাকা, ফুলকপি 25 থেকে 35 টাকা এবং লাউ প্রকারভেদে 10 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে। তবে কৃষকদের অভিযোগ, গেল কয়েক বছরের তুলনায় এবার সবজির দাম কম। যদিও সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। আমাদের একবারে পোষাচ্ছে না, বাজারে কাঁচামাল অনেক দাম কম। 1 জার্কিন ওষুধের দাম 600-700 টাকা পড়ে, 2 জার্কিন ওষুধ। এখন বেগুনের দাম ওইভাবে পড়ে না, বাড়ে নাই, ওষুধের দাম বেশি, সারের দাম বেশি। তবে সবজির দামে খুশি ক্রেতা। কাঁচা বাজার করতে আইছি, কাঁচা বাজারের দাম অনেক কম আছে। এই বাজার থাকলে আমরা মোটামুটি চলতে পারবো। বাজার বর্তমানে একেবারে কৃষক ক্রেতার লাগালের মধ্যে। এ অবস্থায় সবজির দাম কম থাকলেও কোটি টাকার বাণিজ্যের আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা চাষিদেরকে একেবারে হাতে কলমে শিক্ষা প্রদান করতেছি। বর্তমানে পঞ্চগড় জেলায় প্রায় কোটি টাকার মতো শাকসবজি বিক্রয় হচ্ছে এবং প্রতিদিনই, এবং এগুলা দেশের বিশেষ করে ঢাকা শহরে চলে যাচ্ছে। সবজির দাম বাড়লে কৃষকের লাভের পাশাপাশি জেলার অর্থনীতি গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।